গুড মর্নিং সবাইকে। সবার সকালটা আরও ভালো করে দেওয়ার জন্যে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আর একটুও দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের রিভিউ তোমাদের জন্যে। প্রথমে দেখা যাচ্ছে যে তেজ তো সুধাকে স্টোর রুমে যেতে বারণ করছেন। তখন সুধা বলছে, দেখুন, ঠাম্মি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তখন আমি সেই দায়িত্ব অবশ্যই পালন করব। এই বলে সুধা কিন্তু নিজের কাজ করতে শুরু করে দেয়, আর আবার দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে নেয়। ওদিকে সমুদ্র ঝিনুক তো এই ব্যাপারটা খুব ফলো করছে, বলছে এরা তো এখানে এসেও ঝগড়া করছে। তখন ঝিনুক বলছে, তোমার দাদাটা যে বেরসিক। তখন ওদিক থেকে রেশমি বলছে, হ্যাঁ বৌদি তো খুব রোম্যান্টিক, দেখো দুজনেই কেমন কাজকর্ম নিয়ে ব্যস্ত, বৌদি তো একদম কাজ করতে চলে গেল। তখন ঝিনুক বলছে, হ্যাঁ দুজনেই সমান, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকে এই ট্রিপে ওদের মধ্যে প্রেম জাগাতে হবে। সমুদ্র বলছে, আমাদের মানে? ঝিনুক বলছে, আমাদের মানে আমাদের। সমুদ্র মনে মনে বলছে, আমাদের মধ্যেই তো প্রেমটা জাগলো না। ঝিনুক বলছে, কি বললে? তখন সমুদ্র ঝিনুককে বলছে, আমাদের মধ্যেই তো প্রেম হলো না, আমরা ওদেরকে কি প্রেম শেখাবো? তখন ঝিনুক বলছে, যেইভাবে মিথ্যে বিয়ের অভিনয়টা করছি সেরকমই মিথ্যে প্রেমের অভিনয় করতে হবে ওদের সামনে, আর এমন প্রেমের অভিনয় করব যে ওরা প্রেমে পড়তে বাধ্য হবে। এরকমই একটা প্ল্যান করছে ঝিনুক আর সমুদ্র। এদিকে সমুদ্র সুধাকে কাজ করতে দেখে বলছে, আপনি তাহলে কাজই করুন, আমি তাহলে আসতে গেলাম কেন, আমি বাড়িতেই থাকতাম, বাড়িতেই কাজ করতাম। তখন সুধা বলছে, আপনার তো আসার ইচ্ছেই ছিল না, আপনি শুধু শুধু এখন অজুহাত দিচ্ছেন কেন? আর তাছাড়া আমি কাজ ছাড়া থাকতে পারি না। তেজ বলছে, সেই কাজের সময়টুকু আমাকে তো দিলে পারতেন। তো এইভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে দুজন দুজনের থেকে আলাদা সরে যায়। ওদিকে সমুদ্ররা আর বাকি সবাইরা মিলে একটা রোম্যান্টিক গান চালিয়েছে, আর এদিকে তেজকে আটকাচ্ছে, তেজ যাতে কোথাও না যায়। এদিকে ওদেরকে দেখিয়ে তো সবাই নাচানাচি করছে, বিশেষ করে সমুদ্র আর ঝিনুক তাদেরকে দেখিয়ে একটা রোম্যান্টিক ডান্স করছে, যাতে তাদের মনেও কিছু রোম্যান্স জাগে, কিন্তু তারা চুপচাপ ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। তেজ বলছে সুধাকে যে হানিমুনে এসে কিভাবে রোম্যান্টিক হতে হয় সেটা সমুদ্র আর ঝিনুককে দেখে শেখা উচিত, আমাদের অনেক পরে বিয়ে হয়েছে ওদের। কিন্তু সুধা তো কোনো কথাই শুনবে না, কারণ সুধার রাগ, কারণ গতকাল থেকেই তেজ কিন্তু সুধার সাথে খুব একটা যে ভালো ব্যবহার করেছেন এমনটা নয়, মানে আসার আগে থেকেই। সেই জন্যই সুধার একটু অভিমান হয়েছে তেজের উপরে। পরে তেজ যখন সুধার মাথায় ফুল আটকাতে যাচ্ছে তখন সেই ফুলটাও খুলে দেয় সুধা, আর তেজের হাতে দিয়ে দেয়। তো সাইড থেকে ইমন আর কাতলা প্ল্যান করছে যে আনন্দ করছো তো, নাচানাচি করছো, করে নাও, যত খুশি আনন্দ করে নাও, প্রেম উতলে পড়ুক তোমাদের মধ্যে, কিন্তু আজ রাত 8টার মধ্যে তোমাকে তেজের জীবন থেকে আমি একদমের মতো সরিয়ে দেব। এরকমই প্ল্যান করেছে ইমন আর কাতলা। এদিকে তো তরিতা সেই পুজোর ব্যাগটাকে আটকে রেখে দিয়েছে, আর অনিমেষকে বলছে যে এই ব্যাগটা তো ওদের দরকার পড়বে, তখন আমি এই ব্যাগটা পৌঁছে দিতে যাব, আমি আর তুমি, আর ব্যাস কয়েকদিনের জন্য তখন ঈশ্বরীতলাতে আমরা আরামে ঘুম বিশ্রাম আর খাওয়া দাওয়া করব, মজা করব। তখন অনিমেষ বলছে, তোমার মাথায় বুদ্ধি আছে, মানতে হবে। তখন এই আনন্দটা একদম জাহির করতে গিয়ে তরিতা একটা গাড়ির, মানে নিচে একটা ছোট গাড়ি রাখা ছিল, সেই গাড়িতে পা পিছলে একদম পড়ে যায়, মানে খেলনা গাড়িগুলো আর কি, পা পিছলে এমন পড়ে যে কোমরে অনেক চোট লাগে। তখন সেখানে তেজের মা আসে, বলে, তুমি এরকম শুকনো মাটিতে কি করে পড়ে যাও বলো তো? ওদিকে তারপরে ঠাম্মি বলে, কি ব্যাপার, এরকম চিটপাটাং হয়ে পড়ে আছে কেন? তখন বলে, আর বলবেন না, পড়ে গেছে। তারপর তো সেই পুজোর ব্যাগটা দেখে ঠাম্মিরাও অবাক, জ্যোৎস্না আসে, সেও অবাক, যে কি ব্যাপার, এই পুজোর ব্যাগটা ওদের সঙ্গে যায়নি কেন? জ্যোৎস্নাও তাই বলছে, ঠাম্মি বলছে, তাই এই ব্যাগটা যায়নি কেন ওদের সঙ্গে? ওদিকে ছোট কাকি তো সেই স্টোর রুমে ঢুকবে, চাবি নিয়ে একদম ঠিক করে ফেলেছে। পেছন থেকে কিন্তু সুধা আর তেজ চলে আসে, বলে, কি ব্যাপার ছোট কাকি, তুমি এখানে? সুধা বলছে, বলে, হ্যাঁ আসলে আমি ওই কুলদেবতার, মানে কুলদেবীর পুজো দিতে গেছিলাম আর কি। তেজ বলছে, পুজোর ঘর তো পেছন দিকে। আর সুধা বলছে, পুজোর সামগ্রী তো এখনো এসেই পৌঁছয়নি। তখন বলছে, হ্যাঁ পুজোর সামগ্রী এসে পৌঁছয়নি, তাই আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তখন তেজ বলছে, তাহলে তুমি এদিকে কি করছিলে? বলে, আর বলছিস, বয়স হচ্ছে তো, সব কেমন যেন ভুলে ভুলে যাচ্ছি, এত বছর পর এসছি, রাস্তায় যেন ভুলে গেছি কোথায় কি আছে, সেই জন্যই আর কি। আর এদিকে জ্যোৎস্না ঠাম্মিদের বলছে, ও ঠাম্মি, এবার সবকিছু আমি বুঝতে পেরেছি, যে এই তরিতাই ব্যাগটাকে সরিয়ে রেখেছে। আসলে ওর তো দেশের বাড়ি যাওয়ার খুব শখ ছিল, ও যেতে পারেনি, সেই জন্য এই বাহানায় যাতে যেতে পারে সেই জন্য ওই প্ল্যানটা করেছে। তখন ঠাম্মি বলছে, হ্যাঁ এবার বুঝলে তো, ধম্মের কল বাতাসে নড়ে, তুমি প্ল্যান করেছিলে, এবার তো তোমার কোমরে লেগেছে, যাও এবার নিজের ঘরে গিয়ে শুয়ে থাকো। তরিতা বলছে, না তাহলে ব্যাগটা দিতে কে যাবে? ঠাম্মি বলছে, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো, বলে তরিতা তখন ঘরে চলে যায়। ঠাম্মি অনিমেষকে বলে যে এই ব্যাগটা নিয়ে পৌঁছে দিয়ে আসতে। তরিতার তো মন খারাপ, প্ল্যান করলো ও, কিন্তু যেতে পারলো না, গেল অনিমেষ। সুধা বলছে, ওদিকে অনিমেষ আসছে ব্যাগ নিয়ে, পুজোর সামগ্রী নিয়ে আর কি, ও এলে ওর সাথে তুমি বাড়ি ফিরে যেতে পারবে, কারণ ওদিকে ছোটকা তো একা আছে।
তখন ছোট কাকি বলছে, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে পুজোটা দিয়েই বেরিয়ে যাব, তোমরা তাহলে আমাকে খবর দেবে, হ্যাঁ, অনিমেষ আসলেই। আর মনে মনে বলছে এই সুধাটা সব সময় আমার দিকে নজর রেখেছে, সে কি করে আমি বের করে নিয়ে যাব স্টোর রুম থেকে লক্ষ্মী প্রতিমা। তখন ওই বাড়ির যে শম্ভু কেয়ারটেকার, সে ছোট কাকিমাকে বলছে যে আচ্ছা, মানে সে সুধারা চলে যায় সেই মুহূর্তে। তখন শম্ভু কাকাই আসে আর জিজ্ঞাসা করছে যে 20 বছরের মধ্যে, মানে 20 বছর পর তো সবাই দেশের বাড়িতে এলো, তো 20 বছরের মধ্যে কিন্তু ওই বাড়ির কোনো সদস্যকেই এই বাড়ির ধারে কাছে দেখা যায়নি, কিন্তু আপনাকে দুবার দেখা গেছে, আপনি কি এসছিলেন নাকি? এই কথাটা শুনে কিন্তু ছোট কাকি পুরো একদম চোখ বড় বড় করে থমকে ওঠে, যেন তার কোন রহস্য ধরা পড়ে গেছে। সুধা না কথাটা শোনে, কিন্তু কতটা শোনে সেটা তো আগামী দিনেই দেখার। এদিকে তো শম্ভু কাকা খবর দিতে এসছে যে অনিমেষদা পুজোর সামগ্রী নিয়ে চলে এসছে। তেজ তো শম্ভু কাকাকে বলে যে আপনি ওকে বসিয়ে চাটা দিন, আমরা আসছি। আর এদিকে সুধা বলছে স্টোর রুমের ঘরে তালা দেখে যে সব ঘরের তালার চাবি আছে, অথচ এই ঘরের তালার চাবিটা নেই। তখন তো সুধা বুঝতে পারছে না যে কি করে ঢুকবে ঘরে। এদিকে জ্যোৎস্না কিন্তু উজ্জ্বলকে কিছুতেই ফোনে পাচ্ছে না, খুব চিন্তা করছে। ওদিকে উজ্জ্বলের মা দৌড়তে দৌড়তে এসছে যে দুদিন ধরে ছেলেকে ফোনে পাচ্ছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে ওনার। জ্যোৎস্নাও ফোন করছে, ফোনে পাচ্ছে না। এদিকে তেজের মা বাবা ওরা বোঝাচ্ছে চিন্তা করবেন না, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। জ্যোৎস্না বলছে এখনো ফোনটা ধরলো না, আমি কালকে অনেকবার ফোন করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ফোন তো ধরছেই না, কিন্তু কল ব্যাকও করছে না। এদিকে সুধা কিন্তু সবার নজর এড়িয়ে এবার লাঠি নিয়ে এসেছে, সে স্টোর রুমে তালা ভেঙে ঢুকবে। ফাইনালি তালা ভেঙে ঢুকেও পড়ে সুধা। সুধা তো ভেতরে ঢুকে দেখছে যে পুরো ধুলোবালিতে ভরা আর সব পুরনো জিনিসপত্র রাখা। বলছে তেজ ঠিকই বলেছিল, এখানে তো শুধু ধুলোবালি আর পুরনো জিনিসই রাখা। এরপরে সুধা যখন পুরোটা ঘুরে বেরোবে, তখন সেই বাক্সে সুধার আঁচলটা আটকে যায়, যেখানে কিন্তু ঠাকুরের মূর্তিটা রাখা রয়েছে। তখন দেখা যাচ্ছে যে দরজার ওখানে কারো একজনের ছায়া, কেউ কিন্তু আবার এই ব্যাপারটা লক্ষ্যও করছে, কিন্তু কে সেটা বোঝা যাচ্ছে না। সুধা বলছে এখানে এই জিনিসগুলো এইভাবে রাখা কেন। এদিকে তো জ্যোৎস্নার শাশুড়িমা খুব চিন্তা করছে উজ্জ্বলের জন্য, জ্যোৎস্নাও ফোন করে পাচ্ছে না। এবার জ্যোৎস্না বলছে যে দাঁড়াও, দিল্লিতে যেই হোটেলে ওই উঠেছিল, যেখানে চেকিং করার ওর কথা ছিল, সেখানকার ম্যানেজারের নাম্বার আমার কাছে আছে, আমি ফোন করছি। এবার জ্যোৎস্না সেখানে ফোন করে দেখে যে ও মা, সেখানে তো উজ্জ্বল চেকিংই করেনি। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, জ্যোৎস্নাও চিন্তায় পড়ে যায়। আর জ্যোৎস্নার যে শাশুড়িমা, সে তো আরো হাউমাউ করে কাঁদতে শুরু করে। এদিকে সুধা কিন্তু সেই ট্যাঙ্কারটা খুলে ফেলেছে, যেই ট্যাঙ্কারে কুলদেবীর মূর্তি রয়েছে। সেখানে খুলে তো ওই বইগুলো একের পর এক দেখছে, যেই বইগুলো দিয়ে চাপা দেওয়া আছে সেই বাক্সটা। তখন বাইরে থেকে যে দেখছিল, সে সেই ছায়াটা হঠাৎ করে সরে যায়। কিছুক্ষণ বাদে আসে তেজ। তেজ এসে দেখছে যে কি ব্যাপার সুধা, আপনি এখানে কি করছেন? আপনাকে আমি আসতে এতবার করে বারণ করলাম, তাও আপনি এলেন, এত কৌতূহল আপনার? তখন সুধা বলছে না, আমার মনে আসলে অনেক প্রশ্ন আছে। সুধা কিন্তু বইগুলো সরাতে সরাতে সেই বাক্সটাকেও ধরে ফেলেছিল, কিন্তু সেই বাক্সটা হচ্ছে বইয়ের আকারে, তাই সুধা বুঝতে পারেনি ওটাকে ওইভাবেই রেখে দিয়েছে। কিন্তু রহস্যের ব্যাপার যেটা, সেই ছায়াটা কার ছিল, আর সেই ত্রিশূলটাই বা কে ফেলেছিল বাগানে? সুধা তেজকে বলছে এইখানে ঘরে যখন আমরা এলাম, তখন তালাটাতে হাত দিতে দেখেছিলেন অদ্ভুতভাবে কেমন মন্দিরের ঘন্টা বেজে উঠেছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি যে কেউ নেই। আর আমরা এখানে আসতে কেমন অদ্ভুতভাবে অলৌকিকভাবে ত্রিশূলটাও আমাদের সামনে এসে পড়ল, যেন এখানকার কুলদেবতা আমাদের কোনো ইঙ্গিত দিতে চাইছে। তখন তেজ বলছে দেখুন, আপনি এসব কি বলছেন বলুন তো? এখানে ঠাম্মি আমাদের পাঠিয়েছে দুজনের সাথে দুজনের সময় কাটানোর জন্যে। ওদিকে তো ঝিনুক আর সমুদ্র নিজেদের হানিমুনে পুরো মেতে আছে, আর আমরা কি করছি দেখুন। তেজ বলছে যে তুমি যদি এরকমভাবে গোয়েন্দাগিরি করতে থাকো, তাহলে আমি কি করব? আমি কার সাথে সময় কাটাবো? আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি, তোমার সাথে সময় কাটাতে এসেছি। আমাদের সম্পর্কটাকে একটা নতুন সুযোগ দিব বলে আমি এসেছি, কিন্তু তুমি যদি হেল্প না করো তাহলে কিভাবে হবে বলো তো? এদিকে এদের কথাবার্তা হতে হতে ওদিকে কিন্তু ছোট কাকিমা অলরেডি উকি মারছে যে যাক, সুধা তাহলে লক্ষ্মী প্রতিমা অব্দি পৌঁছতে পারিনি, কিন্তু সুধা তো মানে ট্যাঙ্কারটাকে ওপেন করে দিয়েছে, বক্সটাও ওপরেই। বলছে যাক, আমার কাজটা আরো সহজ করে দিয়েছে, এখান থেকে ওদের দেখার আগে আমাকে লক্ষ্মী প্রতিমাটা সরিয়ে ফেলতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। সুধা তো তেজকে বলছে বেশ, তাই হবে। এদিকে কিন্তু সুধার গোয়েন্দা নজর কিন্তু সরেনি, এদিক ওদিক ঠিক ফলো করছে। আর এদিকে দেখা যাচ্ছে যে দোয়েল কলেজে যাচ্ছে, তার কলেজের ফিস জমা করবে বলে, আর ফোনে কারোর সাথে কথা বলছে যে হ্যাঁ আমি 15 মিনিটে চলে আসছি। ইতিমধ্যেই কিন্তু একজন চোর এসে দোয়েলের ব্যাগটা ছিনতাই করে নেয়। তখন সেখান দিয়ে ফন্টে আসছিল, বলে এই পাড়াতে চোর, দাঁড়াও দেখাচ্ছি মজা, বলে তো চোরের পেছন পেছন যাচ্ছে, দিয়ে চোরকে ধরেও ফেলে। যতদূর চোরের গঠন দেখে মনে হচ্ছে যে এটা আর কেউ নয়, এটা কিন্তু ইন্সপেক্টর আশুতোষ। দেখা যাক কি হতে চলেছে। ফন্টে তো খুব মারছে, বলে তোর হিম্মত কিভাবে হলো আমার বউয়ের ব্যাগ চুরি করে নিয়ে যাওয়া? আর শুধু আমার বউয়ের কেন, এভাবে যদি কোনো মেয়ের সাথে এরকম তুই করিস না, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। এরপরে ফন্টে তো জোর জবরদস্তি মুখটা খুলে ফেলে,
আর খুলে ফেলেই দেখে যে আর কেউ নয়, এ তো ইন্সপেক্টর আশুতোষ। আর দেখে তো অবাক হয়ে যায়, আর মাথায় হাত দিয়ে বসে। স্যার, স্যার আপনি? ইন্সপেক্টর আশুতোষ বলছে, আমি শুধু তোমাকে যাচাই করে দেখছিলাম। আমি তোমাকে একটা কাজের দায়িত্ব দিতে চলেছি, সেটা তুমি উপযুক্ত কিনা। তার মানে এর আগে যখন ইন্সপেক্টর আশুতোষ বলছিলেন যে এই ব্যাপারে আমাকে একজনই সাহায্য করতে পারে, তো সেই একজনটা আর কেউ নয়, সেটা ফন্টে ছিল। তার মানে ফন্টে এখন পুলিশের হয়ে কাজ করবে। ইন্সপেক্টর আশুতোষ বলছেন, এই শহরে একটা ক্রাইম র্যাকেট চলছে, তো সেই র্যাকেটের যারা কর্ণধার, যারা মেন শয়তান আর কি, তাদের মুখোশটা সবার সামনে খুলে দিতে তুমি আমাদেরকে সাহায্য করবে। বলছে তুমি পুলিশের স্পাই হয়ে কাজ করবে, তোমাকে আমি সমস্ত কিছু বলে দেব, আর তুমি আমাদেরকে সব ইনফরমেশনগুলো দিতে থাকবে। কি পারবে তো? কন্টে বলছে, সুধাদির হাত ধরে আমার ভালো পথে হাঁটা শুরু, তার মধ্যে আপনার মতো একজন বড় অফিসার আমাকে এত বড় একটা কাজের দায়িত্ব দিচ্ছেন, আমি জান প্রাণ লাগিয়ে দেব। যে সুধাদি যে ভরসা আমাকে করেছে, তার মান আমি রাখবই। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জ্যোৎস্না ফোন করেছে ইন্সপেক্টর আশুতোষকে, হয়তো উজ্জ্বলের ব্যাপারে খোঁজ খবর করার জন্যে। এদিকে দেখা যাচ্ছে যে সন্ধে হয়ে গেছে, ওদিকে ঝিনুক, সমুদ্র, মানে পুরো গ্রুপটা কিন্তু খুব মজা করছে। বাগানের মধ্যে আগুন জ্বালিয়েছে, সবাই চারপাশে বসেছে, নাচ গান, মানে গান চালানো হয়েছে একটা রোম্যান্টিক, সেখানে সমুদ্র আর ঝিনুক একটা রোম্যান্টিক ডান্স পারফরমেন্স করছে, আর সবাই বেশ বেশ ভালোই মজা করছে। আর সেখানে মানে সবটাই করা হচ্ছে সুধা আর তেজকে দেখিয়ে দেখিয়ে আর কি। সুধা আর তেজ পাশাপাশি বসে আছে। তেজ তো দেখছে সুধাকে ঠান্ডা লাগছে, তখন তেজ কি করছে, আরেকটু এগিয়ে আসে চেয়ার নিয়ে সুধার দিকে, আর নিজের চাদরটার অর্ধেক অংশ সুধাকে ঢেকে দেয়। তেজ তো সুধার দিকে তাকিয়ে আছে, সুধা কিন্তু একটু চুপচাপ, মানে তার অভিমান এখনো ভাঙেনি, তবে সেই চেষ্টাই করছে বাকি ছোটরা আর কি। তবে যাই হোক, এই ছিল আজকের পর্বের রিভিউ। আজকের পর্ব এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক কমেন্ট করে আমাদের জানাবে যে তোমাদের পর্ব কেমন লাগলো, আর পর্বকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, যাতে রেগুলারের আপডেটগুলো তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছতে পারে। দেখা হবে আগামীকালকে যথাসময়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, আর এই পর্বের ফুল এপিসোডটা দেখতে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবে সবাই।